হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আরআরবি গ্রুপ ডি এক্সাম আর বেশি দিন দেরি নেই। 3 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমাদের সিটি ইন্টিমেশন দিতে শুরু করে দিয়েছে। তোমরা অবশ্যই প্রত্যেকদিন চেক করতে থাকো এবং কমেন্ট বক্সে জানাও কার কবে এক্সাম পড়লো। ওকে, আজকে আমরা করে নেব স্কোর বুস্টার ডোজ 3। তোমরা আশা করি বুস্টার 1 এবং বুস্টার 2 করে নিয়েছো। এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের ফুল ম্যাথ পরীক্ষার আগে বেস্ট রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা নেক্সট ক্লাস পেতে অনলি 20 কমেন্টস তোমাদের জন্য টার্গেট। 20টি কমেন্ট যত তাড়াতাড়ি হবে তোমাদের নেক্সট ক্লাস তত তাড়াতাড়ি রিলিজ করা হবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের লেকচার। আজকে আমরা করব 8/1/2026-এর শিফট 3। ওকে, চলো তাহলে আমাদের প্রথম কোশ্চেন আমরা শুরু করি। একজন দোকানদার একটি পণ্যের ক্রয় মূল্য থেকে 40% বাড়িয়ে মুদ্রিত মূল্য ধার্য করে। তারপর সে মুদ্রিত মূল্যের ওপর 20% ছাড় দেয়। কত শতাংশ লাভ হবে? তোমাদের অলরেডি দেখো, তোমরা কিন্তু কোনো লেকচার মিস করতে পারো না। তোমাদের আগের লেকচারেই আমি সিপি এসপি এমপি এর কনসেপ্ট কিন্তু বুঝিয়ে দিয়েছি। ওকে, এটা সিপি এসপি এমপি এর কনসেপ্ট। কি বলছে? দোকানদার ক্রয় মূল্য থেকে 40% বাড়িয়ে একটি দাম নির্ধারিত করলো। ক্রয় মূল্য 100, 40% বাড়িয়ে মুদ্রিত মূল্য করলো, মানে কি মুদ্রিত মূল্য 140। এবার 20% ছাড় দিচ্ছে। আমরা জানি ছাড় দিয়ে কোথায় যায়? এসপি তে। আর এমপি থেকে এসপি তে যাওয়া কি সোজা পথ। তাহলে কি 140 ইন্টু সোজা পথ মানে কি নিচে 100, এবং 20% ছাড় মানে কি ওপরে 80। 100 থেকে 20 বাদ 80। ওকে, 4×8 = 32। 112 টাকায় সে জিনিসটা বিক্রি করে দিল। তো বলো তো তুমি, 100 টাকার জিনিস তুমি 112 টাকায় বিক্রি করলা, লাভ কত হলো? 12 টাকা। কতর ওপর লাভ? লাভ সবসময় সিপির ওপর হয়। 100 ইন্টু 100%। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল তোমার 12%। তো এর কনসেপ্ট তোমাদের কিন্তু আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু ক্লাস মিস করবে না। না করে থাকলে ক্লাসগুলো করে নাও, আগের ক্লাস। ওকে, চলো নেক্সট দেখো। ওয়ান্স এগেইন এমপি এমপি সিপি এসপি এর অঙ্ক যেটা আমরা কিন্তু করে নিয়েছি। ঠিক আছে, দেখো এগুলো কিন্তু তোমরা কখনোই মিস করতে পারো না। ওয়াশিং মেশিনের মুদ্রিত মূল্য এমপি, এসপি আর সিপি। ওকে, এবার একটু বলে রাখছি, এসপি আর এমপির মাঝখানে কে থাকে? এসপি আর এমপির মাঝখানে থাকে ছাড়, ডিসকাউন্ট, মানে তুমি কত ছাড় দিয়ে জিনিসটা বিক্রি করলা। আর এসপি সিপির মধ্যে কে থাকে? এসপি সিপির মধ্যে থাকে কি লাভ বা ক্ষতি। ওকে, কত পার্সেন্ট লাভ হয়েছে? 20% লাভ হয়েছে। আর ছাড় কত পার্সেন্ট দিয়েছে? 73% ছাড় দিয়েছে। এমপি জানো, সিপি কত আমরা জানি। আমরা কিন্তু আগের লেকচারে শিখে নিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু লেকচারগুলো করো। দেখো এমপি কত আছে? 62000। এখান থেকে এসপি তে যাওয়া সোজা পথ, 62000 ইন্টু সোজা পথ মানে কি নিচে 100। কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 73% ছাড়, মানে 100 থেকে 73 বাদ কত হয়ে গেল? 27 হয়ে গেল এসপি। এবার এসপি থেকে আমরা যাব কোথায়? সিপি তে। চলো লিখে দাও, 000 ইন্টু 27/100। ওকে, এবার এসপি থেকে সিপি তে যাওয়া উল্টো পথ। উল্টো পথ মানে কি ওপরে 100, লাভ কত? 20%, তার মানে কি 120 হয়ে গেল। 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল। ওকে, চলো কাটো। 3 দিয়ে কেটে গেল, 3 9 27, 3 দিয়ে 4, 4 দিয়ে কেটে দাও, 4 15 60, 4 5 20 0। ওকে, গুণ করো। 5 9 45, 5 9 45 আর 4 49, 1 9 4 13 হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? একটাই কনসেপ্ট ক্লাস হয়েছে, কিন্তু তার মধ্যেই আমাদের কটা অঙ্ক? পরপর দুটো অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে,
চলো নেক্সট। দুটি সংখ্যার সমষ্টি ৪৫, একটি সংখ্যা অন্যটির চেয়ে ৫ বেশি হলে বৃহত্তর সংখ্যাটি কত? ওকে, কি দেওয়া আছে? দুটি সংখ্যার সমষ্টি ৪৫ এবং দুটির পার্থক্য দেওয়া আছে, এটা কথা মানে একটি সংখ্যা অন্যটির চেয়ে ৫ বেশি। একটি সংখ্যা x হলে আরেকটা কত? x প্লাস ৫। এবার বলেছে দুটি সংখ্যার সমষ্টি মানে দুটি সংখ্যার যোগফল কত? ৪৫। ব্যাস, কত হলো? 2x সমান 40, x সমান 20। এবার বলছে বড় সংখ্যা, বড় সংখ্যা কত ছিল? বড় সংখ্যা ছিল x প্লাস 5 মানে কত? 25। ওকে, তোমাদের আরো একভাবে বলে রাখি, চলো দেখো। যদি যদি দুটি সংখ্যা থাকে, দুটি সংখ্যার হুম যোগফল দেওয়া থাকে, যোগফল দেওয়া দেওয়া আছে ৪৫, ঠিক আছে? আরে বিয়োগফল দেওয়া আছে, কি দেওয়া আছে? বিয়োগফল হয়ে গেল তোমার ৫। দেখো তো ওখানে দুটি সংখ্যার পার্থক্য ৫ বলা আছে, তার মানে কি বিয়োগফলই বলা আছে। অতএব বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যা কত হবে? ৪৫ প্লাস ৫/২ সমান ৫০/২ মানে কত হলো? ২৫। ওকে, আর ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ৪৫ মাইনাস 5/2 সমান ৪০/2 সমান ২০। ওকে, বোঝা গেল? এবার চলো, এবার আমরা আরো একটা জিনিস শিখি, যে যদি সাপোজ যদি গুণফল দেওয়া থাকে, কার? দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে। হুম, ধরে নাও ৯০। ওকে, এবং ভাগফল দেওয়া আছে। থাকে পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন পেয়ে যাবা। ভাগফল কত দেওয়া আছে? ভাগফল দেওয়া আছে তোমার, একটা এক্সাম্পল নাও। আচ্ছা, ধরে নিলাম এটা হচ্ছে ১০০, ঠিক আছে? আর ভাগফল দেওয়া আছে ৪। ওকে, এবার বলা হচ্ছে যে বড় সংখ্যা কত হবে আর ছোট সংখ্যা কত হবে। এটা কিন্তু আলাদা কন্ডিশন, বুঝলে? ছোট সংখ্যা কত হবে দেখো। বড় সংখ্যা হবে রুট ওভার দুটোর গুণফল, কত? ১০০ ইন্টু ৪ সমান রুট ওভার ৪০০ সমান হয়ে গেল ২০। আর ছোট সংখ্যা কত হবে? রুট ওভার দুটোর ভাগফল ১০০/৪ মানে কত হবে? রুট ওভার ২৫ মানে হয়ে গেল ৫। ওকে, বুঝা গেল? ব্যাস, এখানে আরো একটা জিনিস বলে দিই। যদি দুটি সংখ্যার লসাগু বলা থাকে, বলে দেওয়া আছে ধরে নাও ২০, আর গসাগু বলা আছে ধরে নাও ৫, অতএব সংখ্যা দুটির গুণফল কি হবে? এর উপরে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সংখ্যা দুটির গুণফল সমান কত? ২০ ইন্টু ৫ মানে লসাগু গুণিতক গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। ওকে, চলো আমরা তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে এগিয়ে চলি। কি আছে? বার্ষিক ১৫% চক্রবৃদ্ধি সুদের হারে ১২০০ মূলধনের ২ বছরের স্ববৃদ্ধি মূল কত? ওকে, আমরা কিন্তু শিখে নিয়েছি আগের লেকচারে চক্রবৃদ্ধি সুদ ১৫% হারে ২ বছর। তো আমি কি করব? এবি রুল, এ প্লাস বি প্লাস এবি, ১৫ ১৫ কত হয়ে গেল? ২২৫/১০০, এবি বাই 100, ১৫ ১৫ ৩০ প্লাস 2.25 কত হলো? ৩২.25% হয়ে যাবে সুদ। এবার কি চেয়েছে? স্ববৃদ্ধি মূল। ১২০০ টাকার ১৩২.25 এর মান বার করে নাও। 5% এর মান বার করে নাও। এবার এটা শূন্য পয়েন্ট উঠে গেল, দুটা শূন্য আরো আসলো, ঠিক আছে? ১৩২ কেন? কারণ এটা আমি চাইছি স্ববৃদ্ধি মূল, সুদ আসল, যে কোনো আসল ১০০%, তার সাথে সুদ ৩২.25% যোগ হলো, দিয়ে হয়ে গেল আমাদের গল্প ১ ২ ১ ২। ওকে, এবার তোমরা কাটাকুটি করে নিও। চলো নেক্সট। রবি
এত মুদ্রিত মূল্যে একটি জামা কিনেছে, এত% ছাড় দিয়েছে, জামাটি কত দাম দিয়েছিল? ওকে, চলো ওই এমপি এসপির অঙ্ক, এমপি এসপি সিপির অঙ্ক। এমপি দেওয়া আছে 1620, ঠিক আছে। এসপি চাইছি, কবার ছাড়, এদের মধ্যে কে থাকে ছাড়। আর জানি এমপি থেকে এসপি তে যাওয়া কোন পথ, সোজা পথ। 1620 ইন্টু সোজা পথ মানে কি, নিচে 100, ওপরে 20% ছাড়, মানে কত হলো 80। আবার ছাড় দিচ্ছে, নিচে 100, ওপরে কত 10% ছাড়, মানে কত 90। তোমরা কাটাকুটি করে নিও, হয়ে যাবে তোমাদের অঙ্ক কমপ্লিট। ওকে, ইউনিট ডিজিট ধরে যদি করি, 8 দুগুণে 16, 6 9 54, লাস্টে কত থাকবে 4। এই যে দেখো 4 আছে, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, চলো নেক্সট। পি এবং কিউ একসঙ্গে 9 ঘন্টায় একটি ট্যাঙ্কে জল দ্বারা ভর্তি করতে পারে। পি প্লাস কিউ কত ঘন্টায় করে, 9 ঘন্টায়। পি একা কত ঘন্টায় করে, 36 ঘন্টায়। কিউ একা, এখানে দেখার বিষয় হচ্ছে কিউ একা ট্যাঙ্কটি পূরণ করে কি ট্যাঙ্কটির 1/4। প্রশ্নে আছে 1/4, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এদের এলসিএম, এলসিএম হয়ে গেল 36। এটা কি টোটাল কাজ, তাহলে 4 এর এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি 1। বলতো পি এর এফিসিয়েন্সি যদি 1 হয় এবং পি প্লাস কিউ এর এফিসিয়েন্সি হয় 4, তাহলে কিউ এর এফিসিয়েন্সি কত, অবশ্যই 3। ওকে, এবার টোটাল কাজ কত, টোটাল কাজ হয়ে গেল আমাদের 36। 36 এর 1/4 অংশ কাজ করবে, কে করবে, কিউ একা। কিউ এর এফিসিয়েন্সি কত, 3 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে 9, 3 তিরিকে 9, তাহলে সে 3 ঘন্টায় কাজ করতে পারবে। ওকে, নেক্সট। পি এর বয়স হলো আর এর বয়সের চেয়ে 20 বছরের বেশি। এস এর বয়স হলো পি এর বয়সের চেয়ে 10 বছরের কম। পি এর বয়স হলো আর এর বয়সের অর্ধেক। তাদের সকলের বয়সের সমষ্টি 130 হলে আর এর বয়স কত? কে কে আছে, পি আছে, আর আছে, এস আছে, পি আছে। ওকে, এবার দেখো দুজনের মধ্যে কানেকশন কিভাবে হচ্ছে। পি এর বয়স এস আর এর বয়সের অর্ধেক, তো আর এর বয়স যদি 2 হয়, 2x হয়, তো পি এর বয়স কত হবে, x। ওকে, এবার বলা হচ্ছে টি এর বয়স হলো আর এর বয়সের চেয়ে 20 বছর বেশি, তাহলে টি এর বয়স কত, 2x প্লাস 20। ভেরি গুড। এস এর বয়স হলো পি এর চেয়ে 10 বছর কম, তো এস এর বয়স কত, পি এর এক্স এর থেকে 10 কম। ব্যাস, তাদের বয়সের সমষ্টি 130 বলে দিয়েছে, এবার এগুলোকে যোগ করে দাও। যোগফল 130 হলে আর এর মান কত, মানে 2x এর মান কত, তাহলে যোগ করো। 2x প্লাস 2x 4x 5x 6x, 6x প্লাস 20 থেকে 10 বাদ 10 সমান 130। 6x সমান 120, x সমান 20। তাহলে বলছে আর এর বয়স মানে 2x মানে কত, 40। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, নেক্সট। দেখো এই অঙ্ক কিন্তু তোমাদের অনেকবার করিয়েছি আমি, তুমি অঙ্কটা দেখে বুঝতে পারছো যে আমাদের বেসটাকে কি করতে হবে, সমান করতে হবে। ওকে, বেস সমান করার জন্য চলো তোমাদের এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে দেখো, তুমি যদি এরকম করো 3 টু দি পাওয়ার 5 গুণিত 3 টু দি পাওয়ার 6 গুণিত 3 টু দি পাওয়ার 7, কথার মানে কি, কথার মানে হচ্ছে বেস একই, গুণ করছি, তার মানে কি হবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। 5 প্লাস 6 প্লাস 7, তার মানে কত হলো, 5 6 11 আর সাথে 18, 3 টু দি পাওয়ার 18। ওকে, ক্লিয়ার। এবার আমি করছি 3 টু দি পাওয়ার 5 ভাগ 3 টু দি পাওয়ার 6 সমান কত হবে, 3 টু দি পাওয়ার বেস একই, বসিয়ে দিলাম, পাওয়ার গুলো ভাগ মানে ভাগ আছে, তার মানে কি, ভাগ মানে হচ্ছে বিয়োগ, -6, তার মানে কত হলো 3 টু দি পাওয়ার -1, আর 3 টু দি পাওয়ার -1 মানেই হচ্ছে 1/3। ওকে, ক্লিয়ার। এবার কোথাও ধর বলা আছে এরকম যে 5 টু দি পাওয়ার 7 গুণিত 5 টু দি পাওয়ার 2 গুণিত 25 এর 4 বাই 125 এর কিউব, এটা কি হবে। ব্যাস, কিছুই না, আমি প্রথমে কি করব, বেস গুলোকে সমান করব। বেস সমান করার জন্য 5 টু দি পাওয়ার 7 গুণিত 5 এর স্কোয়ার গুণিত এটা 5 এর কত, 5 এর স্কোয়ার, ওর আবার 4 আছে, তো 2 দিয়ে 4কে গুণ করে দাও, 5 এর 4 দুগুণী 8। ওকে, এটা 5 এর কিউব, 3 তিরিকে 9 হয়ে গেল। ব্যাস, এবার আমরা জানি
5 বেস সবগুলো সমান, বেস লিখে দিলাম। ওপরে কি আছে 7 প্লাস 2 প্লাস 8, এটা যেহেতু ভাগ আছে তো -9। ওকে, 7 2 9, 8 17 থেকে 9 বাদ হয়ে গেল 8, 5 টু দি পাওয়ার 8 হয়ে গেল আমাদের অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, চলো এবার তাহলে আমরা চলি আমাদের প্রশ্নে। কি আছে দেখো, 3 টু দি পাওয়ার 4 প্লাস এক্স, ব্যাস থাক। এখানে কি আছে 9 আছে, 3 এর স্কোয়ার লিখবো। স্কোয়ার মানে কি দুইটা গিয়ে গুণ হয়ে যাবে, 2x মাইনাস 8। ওকে, ব্যাস। এবার 3 এর কিউব, তো তিনটা গিয়ে গুণ হয়ে যাবে, 3x মাইনাস 3 3 9 গুণিত 3 এর কিউব। এবার আমরা কি শিখলাম? আমরা শিখলাম বেস সবগুলো সমান, ব্যাস বেসকে লিখে দিলাম। উপরে কি আছে যোগ হয়ে যাবে, কত 4x, না সরি 4 প্লাস এক্স প্লাস 2x মাইনাস 8। এবার নিচের গুলো বিয়োগ হবে, মাইনাস যেহেতু ভাগ আছে, মাইনাস 3x মাইনাস 9 মাইনাস 3। ওকে, ক্লিয়ার? কত হলো 3 টু দি পাওয়ার 4 প্লাস 3x মাইনাস 8 মাইনাস 3x মাইনাস মাইনাসে প্লাস 9 মাইনাস 3। ওকে, 3x আর 3x কেটে গেল, তাহলে কত থাকলো 3 টু দি পাওয়ার 4 9 13, 8 3 11, তো 13 থেকে 11 বাদ 2, তার মানে কত থাকলো 9 হয়ে গেল আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। ওকে, ব্যাস এই অঙ্ক দেখে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, ঠিক আছে? জাস্ট একটু সাহস দেখাবা আর বেসিক দিয়ে পড়ে যাবা। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, সংখ্যা দুটির বিয়োগফলের বর্গ নির্ণয় করো। হুম, মানে বিয়োগফলের স্কয়ার চেয়েছে। ওকে, তুমি এখানে কিন্তু অপশন টেস্ট করে দেখতে পারো কিভাবে। কোন দুটি সংখ্যার যোগফল 20 এবং তাদের গুণফল 96। 96 মানে কি, 96 মানে হচ্ছে 6 ইন্টু 16, ঠিক আছে? তারপরে কত 8 ইন্টু 12, এই যে পেয়ে গেছি 8 আর 12 এর যোগফল কত 20। ওকে, আর গুণফল কত 96, ব্যাস। এবার বলছে সংখ্যা দুটির বিয়োগফলের বর্গ, সংখ্যা দুটির বিয়োগফল কত হবে 4, 4 এর বর্গ মানে 4 এর স্কয়ার মানে কত হলো 16 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা তো অপশন টেস্ট করে হয়ে গেল, না মানে আইডিয়া করেই হয়ে গেল, কিন্তু এবার আমরা কি করব, অঙ্কটা করব। দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যা ধরে নাও এ বি, কত আছে 96, গুণফল কত 96, যোগফল এ প্লাস বি কত আছে 20। চেয়েছে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, ব্যাস। এবার তুমি বলো, সূত্র তো লিখলা দুদিন আগেই, তুমি কি এমন কোন সূত্র লিখেছো যাতে এ মাইনাস বি আছে, এ প্লাস বি আছে আর এ বি আছে, যে কোনো সূত্র হোক না কেন, যেখানে এই চারটা থাকবে সেটাই আমার সূত্র হয়ে যাবে, তিনটা জিনিস থাকবে। ওকে, চলো তাহলে সূত্র লিখি। আমরা জানি কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কত 4ab। দেখো তো এ বি আছে, এ মাইনাস বি আছে, এ প্লাস বি আছে, আর কি কোনো টার্ম আছে? নাই। তারপরে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এই সূত্রটাকে যদি আমি একটু চেঞ্জ করে লিখি, এ মাইনাস বিটাকে এদিকে পাঠালাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে? বা এ প্লাস বি হোল স্কোয়ার যদি চাই তো কি করব, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, ওকে, প্লাস 4ab, ব্যাস। তিনটে সূত্র কিন্তু একই সূত্র, ঠিক আছে? এই তিনটে সূত্রর যে কোনো একটা দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করে নেব। ওকে, চলো তাহলে আমরা অঙ্কটা করে নিই। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার চেয়েছে, তার মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, এ প্লাস বি হোল স্কোয়ার কত 20 স্কোয়ার 400 মাইনাস 4 ইন্টু 96, 4 6 24, 4 9 36 আর 2 এ 38, কত হলো 16, ব্যাস। এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান আমি পেয়ে গেছি 16। চলো নেক্সট প্রশ্ন এগিয়ে চলি।
জলসংকটের কারণে প্রাথমিক জনসংখ্যার 40% গ্রাম ছেড়ে চলে যায়। বাকি জনসংখ্যার 10% চাকরির জন্য চলে যায়। বর্তমানে গ্রামে যদি এতজন বাস করে, তাহলে প্রাথমিক জনসংখ্যা এবং বর্তমান জনসংখ্যার অনুপাত কত? বর্তমান জনসংখ্যা কিন্তু বলে দেওয়া আছে। ওকে, कोई बात नहीं, कर लेते हैं हम। ধরে নিলাম প্রাথমিক জনসংখ্যা এক্স, 40% ছেড়ে দিল, থাকলো কতজন? 60%। ওকে, এবার চলে গেল আরো 10%, থাকলো কতজন? 90%। মানে এত এর 90% থাকলো, এটাই সমান হয়ে গেল কত? 1080। ব্যাস, এবার এক্স সমান আমরা পেয়ে গেলাম তাহলে কত? 1080 ইন্টু 100 ইন্টু 100 বাই 90 ইন্টু 60, কাটাকুটি করব, শূন্য শূন্য কাটবো। ওকে, 9 দিয়ে কাটবো, 9 কে 9, 9 দুগুণে 18, শূন্য। 6 দিয়ে কেটে দাও 20, তাহলে কত হয়ে গেল? 2, 1টা 2টা 3টা শূন্য। তাহলে আগেকার জনসংখ্যা কত ছিল? 2000। এখনকার জনসংখ্যা কত আছে? 1080। টুক টুক করে কাটবো। ওকে, চলো তারপরে কাটতে থাকো 4 দিয়ে, 4 5 20, 4 দিয়ে, 4 দুগুণি 8, 4 7 28, হয়ে গেল 20 50:27 আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ব্যাস কত? এবার আমি করব না এই অঙ্ক, এই অঙ্ক করবা তোমরা। আমি তোমাদেরকে যে কোনো সূত্র প্রয়োজন হলে বলো, আমি বলে দিচ্ছি। ওকে, বলে দিই তবে। একটি লম্ববৃত্তাকার চোঙ, চোঙ দেখতে কেমন হয়? এই যে দেখো চোঙ। ওকে, এটা হয়ে গেল কি? চোঙ। চোঙের দুটো জিনিস আমাদের দরকার। এক হচ্ছে কি? আর ব্যাসার্ধ, আর এটা হয়ে গেল কি? উচ্চতা। আর এবং এইচ যদি জানি চোঙের ব্যাপারে, তো আমি কিন্তু চোঙের ব্যাপারে সবই জানি। চোঙের কটা তল? দেখো, উপরেরটা হয়ে গেল বৃত্তাকার তল, নিচেরটাও হয়ে গেল বৃত্তাকার তল, এবং সাইডেরটা হয়ে গেল, যেটা এই যে সাইডেরটা দেখতে পাচ্ছ তুমি, ড্রাম দেখে নেবা তোমার বাড়ির, সাইডেরটা হয়ে গেল কি? এটাকে বলা হয় বক্রতল। ওকে, বা পৃষ্ঠতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল কত হবে? সূত্র হয়ে গেল 2πr/h। ওকে, এটা কি? এটা হলো বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ওর সাথে দুটো বৃত্তাকার তল যোগ করে দাও, 2πr ইন্টু r প্লাস h। ওকে, এবং আয়তন কত হবে? আয়তন হয়ে গেল পাই আর স্কোয়ার এইচ। দেখো তো, এখানে আর এবং এইচ ছাড়া কি কোনো আননোন রাশি আছে? না, নেই। তাহলে একটি চোঙের যদি আমি আর জানি, এইচ জানি, তার মানে আমি ওই চোঙের সম্পর্কে সবকিছুই জানি। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হলো? চলো বলো। 2πr/h। সমগ্র তলের ক্ষেত্রফল 2πr ইন্টু আর প্লাস এইচ। এবং আয়তন কি হলো? আয়তন হয়ে গেল পাই আর স্কোয়ার এইচ। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, চলো তবে আমরা, তোমরা এই অঙ্কটা করে দাও। কি আছে? চোঙের বক্রতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে কত? 924। বক্রতলের ক্ষেত্রফল মানে কি? 2πr/h সমান বলে দেওয়া আছে কত? 924। দেখো, যথাক্রমে মানে কি? যথাক্রমে মানে প্রথমটা হচ্ছে প্রথমটা এবং উচ্চতা পরেরটা হচ্ছে পরেরটা। বুঝা গেল? এবার বলছে উচ্চতা। উচ্চতা মানে কি? এইচ। এইচ সমান বলে দেওয়া আছে কত? 14 সেমি। এবার তোমার চেয়েছে কি? ব্যাস, মানে 2r। ব্যাস মানে কি? ব্যাসার্ধের ডবল। ওকে, এবার তোমার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে কি তুমি পারবা আর এর মান বার করতে? চলো, এইচ এর মান 14, এটাকে এখানে বসিয়ে দাও। চলো বসিয়ে দিই। 2 ইন্টু পাই এর মান কত? 22/7। অলওয়েজ আর ইন্টু 14 সমান 924। কাটাকুটি করো, এইচ এর আর এর মান বেরিয়ে যাবে। ওকে, চলো 7 দিয়ে কেটে দাও 2। ওকে, 11 দিয়ে কেটে দাও 2। 11 দিয়ে কেটে দাও কত? 8 11 88 4। ওকে,
এবার চলো তো 2 2 4 দিয়ে কেটে দাও, কত 21। তাহলে আমরা কত পেলাম দেখো 2r, 2r সমান 21, r সমান 21/2, কিন্তু আমাদের সেটা দরকার নেই, আমাদের চেয়েছে কি ব্যাস 2r এর মান চেয়েছে 21 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে সূত্র জানলেই তোমার অঙ্ক হয়ে যাবে সহজ। ওকে, এবার চলো আমরা জেনে নিই শঙ্কু এর ব্যাপারে। শঙ্কু বাবাজি, শঙ্কু মানে কি? তোমার বাড়ির ঠোঙা হতে পারে, বা যেটাতে তুমি মুড়ি খাও সেই ঠোঙা হতে পারে, বরের মুকুট হতে পারে, ওকে, হ্যাপি বার্থডের মাথায় যে পড়ে ওই মুকুট হতে পারে, ওকে, চিনতে পারলা? এটাই হয়ে গেল তোমাদের কি শঙ্কু। তাহলে শঙ্কু এরও বক্রতল আছে, এই যে সাইডের যে তলটা তাবু হতে পারে, তাবুয়ের যে বক্রতল মানে সাইডের তলটা, এটা কত? এটা হয়ে গেল পাই আর এল। এবার এল কোথা থেকে আসলো? দেখো, প্রশ্ন হচ্ছে এল আসলো কোথা থেকে? দেখো, এটা হয়ে গেল তোমার কি আর, উচ্চতা মানে কি সোজা ভাবে চলে গেল, এটা হয়ে গেল কি তোমার এইচ, এবং এল, এল মানে হয়ে গেল এই যে অতিভুজ টাইপের, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি এর ভূমি হয়, এটা যদি উচ্চতা হয়, তাহলে অতিভুজটা কি হয়ে গেল? এল। এল সমান কি? এল সমান হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, যেহেতু আমরা জানি অতিভুজ সমান রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওকে, তাহলে আর এবং এইচ জানলেই কিন্তু আমরা এল জানতে পারি, বা ট্রিপলেট অ্যাপ্লাই করবো এখানে। ওকে, এবার হচ্ছে তোমার প্রশ্ন, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্রতল বলতে কি? বক্রতল এবং এই যে একটা বৃত্তাকার তল আছে, এই বৃত্তাকার তলটা যোগ করে দেব, পাই আর ইন্টু আর প্লাস এল, হয়ে গেল আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। আয়তন কি হবে? আয়তন হয়ে গেল 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো, চোঙের আয়তনের 1/3 ভাগ। ওকে, হয়ে গেল, আর কোনো সূত্র আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, এবার একটা কোশ্চেন দিই এখান থেকে নাকি? কোশ্চেন হচ্ছে এই মতো, যদি যদি কি আছে, যে চোঙে না মানে শঙ্কুর আর দেওয়া আছে কত? তোমার 6, এইচ দেওয়া আছে কত? 8, তবে এর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এটা হয়ে গেল তোমাদের প্রশ্ন। চলো, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? 2 পাই আর প্লাস এল। ওকে, 2 ইন্টু 22/7 ইন্টু আর তো জানি আমি 6, বাট এল কি জানি? এল তো জানি না, আমি এইচ জানি। তাহলে এল কি হবে? এল সমান হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। 6 এর স্কোয়ার কত? 36, 8 এর স্কোয়ার কত? 64, তার মানে কত? রুট ওভার 10, 100 মানে কত হলো? 10। ব্যাস 10 করে দাও, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, বা তোমাদের টিপলেট করিয়েছি আগের দিন, তোমরা আশা করি টিপলেট মুখস্থ করে নিয়েছো। 6, 8, 10 এর ট্রিপলেট রয়েছে। ওকে, কমপ্লিট। আমাদের হয়ে গেল শঙ্কু, আমাদের হয়ে গেল চোঙ। ওকে, চলো এবার আমরা একটা নতুন জিনিস শিখে নিই, সেটা কি? ঘনক, 3D ফিগার এগুলো, হ্যাঁ, ঘনক। এ দেখো, ঘনক মানে কি? ঘনক মানে তোমার বাড়ির লুডু ছক্কার গুটি হতে পারে, তোমার ঘর হতে পারে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব সমান, সবগুলোই এ এ এ এ এ এ এ, বুঝতে পারলা? এটা হতে পারে তোমাদের কি ঘনক, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। আচ্ছা, এর তল কটা? তোমার লুডু ছক্কার গুটির তল কটা? তল মানে কয় ভাবে রাখা যায়? 6 ভাবে রাখা যায়, 1 2 3 4 5 6। ওকে, এবার বলছে শীর্ষবিন্দু কটা বলো তো? 1 2 3, শীর্ষবিন্দু গুনো, 1 2 3 4 5 6 7 8, এটাই হয়ে গেল তোমার শীর্ষবিন্দু। এবার বলছে ধার সংখ্যা কয়টি? কি ধার? ধার কটি হয়ে গেল? 1টি, 2টি, 3টি, 4টি, 5 6 7 8 9 10 11 12। ওকে, কমপ্লিট। এবার তোমার প্রশ্ন হচ্ছে, এই যে ঘনক, এর ব্যাপারে আমরা জানবো, এর চার দেওয়ালের ক্ষেত্রফল।
চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে এটা জানবো। ওকে, সমগ্র তলের ক্ষেত্রফল জানবো, তলের ক্ষেত্রফল জানবো, আর কি জানবো? আয়তন জানবো, আর কি জানবো? কর্ণ জানবো। কর্ণ মানে কি? কর্ণ মানে হচ্ছে এই যে তোমার ঘরের মধ্যে সবচেয়ে বড় কোন লাঠিটি রাখা যাবে সেটাই হয়ে গেল কর্ণ। ওকে, চলো চার দেওয়ালের ক্ষেত্রফল 4a স্কোয়ার, সহজ। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, সহজ। ছটা তল 6a স্কোয়ার, চারটা তল 4a স্কোয়ার। আয়তন, আয়তন আরো সহজ, a কিউব, মানে তিনটে বাহুর গুণফল, বাহু ইন্টু বাহু ইন্টু বাহু বাই a কিউব। কর্ণ কি হবে? কর্ণ হয়ে যাবে a√3। ওকে, কমপ্লিট। ব্যাস, এবার আমরা জানবো কি? এবার আমরা জানবো একটি আয়ত ঘন সম্পর্কে। আয়ত ঘনক, আয়ত ঘনক মানে কি? আয়তক্ষেত্র দিয়ে যে তৈরি হচ্ছে, তোমার বাড়ির ইট হতে পারে, ওকে, বা দেশলাইয়ের বাক্স হতে পারে, যার দৈর্ঘ্য হচ্ছে কত? এল, প্রস্থ হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এইচ, LBH। তাহলে এর চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? চার দেওয়ালের ক্ষেত্রফল হবে 2 ইন্টু, ওকে, এল প্লাস বি ইন্টু এইচ। ওকে, এর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এল ইন্টু এইচ, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ব্যাস, হয়ে গেল। নেক্সট, আয়তন কি হবে? আয়তন কি? বাহু ইন্টু বাহু ইন্টু বাহু, এখানে বাহু কি আছে? এল ইন্টু বি ইন্টু এইচ, তিনটের গুণফল। কর্ণ কি হবে? কর্ণ হবে √, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটাই হয়ে গেল কর্ণ। এবার তোমার প্রশ্ন হচ্ছে যে একটি একটি আয়তঘন আছে যার দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 20, প্রস্থ বলে দিয়েছে কত? 10, এবং উচ্চতা বলে দিয়েছে কত? 5। এবার বলছে এর মধ্যে সব থেকে বড় লাঠি কোনটা রাখা যাবে? তো তুমি কি বার করবা? কর্ণ। কর্ণ মানে কি? দৈর্ঘ্য স্কোয়ার, মানে 20 স্কোয়ার কত হলো? 400, প্লাস 10 স্কোয়ার 100, প্লাস 25, তার মানে কত হলো? 525। ব্যাস, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার হবে। ওকে, তাহলে হয়ে গেল শঙ্কু, হয়ে গেল চোঙ, হয়ে গেল। এবার ঘনক, আয়ত ঘনক হয়ে গেল। এবার 3D ফিগার আর কি পড়ে থাকে? একটা হয়ে গেল গোলক। এটা কি? এটা কি গোলক না এটা বৃত্ত? এবার গোলক বানানোর জন্য আমি এটাকে 3D ফিগার হিসেবে বানাতে চাইলাম। ধরে নাও যে এটা এর ছায়া পড়লো, ব্যাস এটা হয়ে গেল একটা 3D ফিগার। এটা কি? একটা ফুটবল আছে, তো ফুটবলের আর জানি, আর মানে কি? ব্যাসার্ধ জানি। ব্যাস, এবার এর ক্ষেত্রফল, আয়তন জেনে নেব। ওকে, ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হয়ে গেল 4πr²। আয়তন কত হয়ে গেল? 4/3 πr কিউব। আরটা কি? আরটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাস, আর কিছু জানার বাকি আছে? ন, হয়ে গেল কমপ্লিট আমাদের 3D ফিগার মেনসুরেশন কমপ্লিট। ওকে, চলো এবার আমরা আমাদের কোশ্চেনে ফিরে চলি। আমাদের কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে অলরেডি। ব্যাস, সংখ্যাগুরু মান আমরা কিন্তু করে নিয়েছি ফার্স্ট ক্লাসেই। সব থেকে বেশি বার যেটা থাকবে সেটাই সংখ্যাগুরু মান। দেখে নাও 47 সব থেকে বেশি বার হয়েছে, 1, 2, 3, 4, 5 বার রয়েছে। ব্যাস, অ্যান্সার হয়ে গেল। তারপরে বাকিগুলো গুণে দেখে নেবা। চলো নেক্সট, এই যে আমরা পেয়ে গেছি ইট, একটু আগেই শিখে আসলাম ইট। ইট মানে এটা কি? এটা হয়ে গেল আয়ত ঘন। আয়ত ঘন যার এল দেওয়া আছে, উচ্চতা মানে এইচ দেওয়া আছে, পুরু বা প্রস্থ কি বি দেওয়া আছে। ব্যাস, এখানে দেখে নি এটা দেওয়াল। এবার এখানে আছে আরো একটা ছোট ছোট ইট, এটা হয়ে গেল দেওয়াল, এটা হয়ে গেল ইট। ইটের মধ্যে কি দেওয়া আছে? এল, বি, এইচ দেওয়া আছে। ব্যাস, এই ওয়ালটা বানাতে কতগুলো ইট প্রয়োজন হবে? যদি দেওয়ালের আয়তনের 10% সিমেন্ট দ্বারা পূর্ণ করা হয়, তাহলে কতগুলো ইটের প্রয়োজন হবে? বুঝতে পারলে? দেখো, একটা দেওয়াল তৈরি হচ্ছে, ঠিক আছে? একটা দেওয়াল তৈরি হচ্ছে, এটা একটা দেওয়াল সাপোজ,
এই দেওয়ালটা যে তৈরি হলো, এই দেওয়াল তো ইট দ্বারা তৈরি হবে, তাই না? এরকম ইট দ্বারা তৈরি হবে। এবার 10% হয়ে গেল দেওয়ালের সিমেন্ট। দেওয়ালের 10% কি হয়ে গেল? তোমার সিমেন্ট হয়ে গেল। তার মানে কি 90% ইট আছে। এবার এই যে দেখো, আমরা দেখে নিলাম কি ইট বা দেওয়াল, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আয়তঘন। তাহলে এর আয়তনের 10% বাদ 90%ই ইট দ্বারা তৈরি হচ্ছে। ওকে, কতগুলো ইট প্রয়োজন হবে? তাহলে কি দুজনের আয়তন সমান হবে? ধরি এক্সট্রা ইট লাগছে, তবে কি হবে বলো? এক্সট্রা ইটের আয়তন এই আয়তনের 90% হবে। চলো আমরা তাহলে দেওয়ালের আয়তন আমরা বার করে নিই। আয়তন মানে কি আমরা শিখলাম? এল ইন্টু বি ইন্টু এইচ। একক দেখে নাও, এখানে সেমি সেমি সেমি, তাহলে এগুলোকে আমি সেমিতে বানিয়ে নেব। চলো, 20 মিটার সমান কত সেমি? 100 দিয়ে গুণ। ওকে, ইন্টু এল হয়ে গেল। আয়তন করছি এল ইন্টু বি ইন্টু এইচ, 9.9 ছিল, তো 100 দিয়ে গুণ করে দিলাম। ইন্টু 30 সেমি তো আছেই। এটাই কি হয়ে গেল? এটা হয়ে গেল তোমার পুরো ওয়ালের আয়তন। এর 90% সমানই হবে এক্সট্রা ইটের আয়তন। ইট 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 কি আয়তঘনাকার? 25 × 11 × 8, ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। এক্স এর মান যেটা থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, চলো 8 × 25 200 হয়ে গেল কত? 10। ওকে, 11 দিয়ে কেটে নাও, 90। ওকে, 9 9 81, 3 81, 2 4 3, 1 2 1 2 1 2, দুটা শূন্য হয়ে গেল। আমাদের এক্স এর মান আমরা পেয়ে গেলাম। বুঝতে পারলাম? আমরা একটু আগেই কিন্তু কনসেপ্ট ক্লাস শিখে নিলাম, এখানে আমাদের প্রয়োজন পড়েও গেল। ব্যাস, আমরা কিন্তু এটা শিখে গেছি গড় গতিবেগ মানে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। প্রথম ঘন্টায় এত দূর যায়, দ্বিতীয় ঘন্টায় এত দূর যায়, টোটাল কত দূর গেল? যোগ করো, 187 প্লাস 273, এত দূর গেল। সময় কত লাগলো? 1 ঘন্টা, আর 1 ঘন্টা 2 ঘন্টা। ব্যাস, 3 7 0, 8 7 15 একে 16, 3 একে 4/2, কত হলো? 230 কিমি/আওয়ার হয়ে গেল তার এভারেজ স্পিড। এবার বলছে এটা যদি মিটার পার সেকেন্ডে করতে হতো, আমরা কি করতাম? 230 ইন্টু 5/18 দিয়ে গুণ, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। একজন ক্রিকেটার 6টি ইনিংসে গড়ে 100 রান করে। তিনি সপ্তম ইনিংসে 235 রান করে। তার গড় স্কোর কত বৃদ্ধি পাবে? ওকে, कोई बात नहीं। এই যে দেখো, এই যে ছটা ইনিংসে 100 রান করে করেছে গড়ে, তাহলে টোটাল কত রান হয়েছে? 600 রান। প্লাস 7 নম্বর ইনিংসে 235 রান করলো, টোটাল কত হয়ে গেল? 5 3 8। এর টোটাল কতটা ইনিংস? 7টা ইনিংস, তাহলে গড় স্কোর আমরা পেয়ে যাব। 7 দিয়ে ভাগ করে দাও, 7 একে 7, 1 নামলো, 7 একে 7, 6 নামলো, হুম, 7 9 63.2 নামলো। ঠিক আছে, 7 9 63, 2 নামলো, 7 দুগুণী 14। ওকে, এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, এবার ছিল কত গড়? আগে ছিল গড় 100, এখন গড় হয়ে গেল 119.2, তাহলে বৃদ্ধি কত পেল? 19। ওকে, এবার এর কি কোনো শর্টকাট নাই? অবশ্যই আছে। শর্টকাট কিসকা নেই है, सब चीज का शॉर्टकट है। দেখো, 6টা ইনিংসের গড় হয়ে গেল কত? 100। সে 7তম ইনিংসে কত করলো? 235 রান করলো। ওকে, 235ই ছিল কি? চলো আমরা একবার দেখে নিই, 235 ছিল তো? হ্যাঁ, 235 ইনিংস রান করলো। ওকে, তাহলে এখন প্রশ্ন হলো যে 6টা ইনিংসে গড় রান করেছে 100, সপ্তম ইনিংসেও যদি সে 100 করতো সাপোজ, তাহলে তার গড় কত থাকতো? অবশ্যই 100 থাকতো। গড় মানে কি? সবারই মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া। তাহলে গড় কত থাকতো? 100, কিন্তু কত বেশি করেছে? 135 রান বেশি করেছে। এই 135 এর জন্যই গড়টা বৃদ্ধি পাবে। কতজনের? 7 জনের ওপরে 135 রান বেশি করেছে। ওকে, বোঝা গেল? এবার চলো 7 দিয়ে ভাগ করে দাও, এতটি বৃদ্ধি পাবে। 7 দিয়ে 7 একে 7, এখানে নামলো কত? 6, 7 9 63.2,
টু, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, 19.2 তার গড় রান বৃদ্ধি পাবে। ওকে, এবার দেখো এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে রাখি। দেখো, টোটাল 11 জন আছে একটা গ্রুপে। ঠিক আছে, প্রথম 6 জনের গড় বলে দিবে 80, লাস্ট 6 জনের গড় বলে দেবে, ঠিক আছে, লাস্ট 6 জনের গড় বলে দেবে 70। এবার বলবে যে ষষ্ঠম ব্যক্তির গড় কত, ষষ্ঠম ব্যক্তি। দেখো তো আছে কতজন, আছে কতজন, আছে তো 11 জন, তো 6 আর 6 তো 12 হয়ে গেল। ঠিক আছে, এবারে 11 জনেরও গড় বলে দেবে। ঠিক আছে, টোটাল একটা সংখ্যা বলে দিল 60। এবার বলবে যে 75 বলে দিল। এবার বলবে যে ষষ্ঠম ব্যক্তির কত। এটা তো আমাদের কিন্তু পরীক্ষায় খুব প্রশ্ন আসে। দেখো তো, প্রথম 6 জনের গড় তার মানে কি 6 জন হলো, শেষ 6 জনের গড় 12 জন হলো, কিন্তু আছে কতজন, 11 জন, সুতরাং মাঝখানের একজনকে আমি দুবার কাউন্ট করেছি। তাহলে এই 6 জনের টোটাল কত হলো, 6 48, 480। এই 6 জনের টোটাল কত হলো, 6 7 42, 420। ঠিক আছে, এখান থেকে আমি 11 জনের টোটাল বাদ দিয়ে দিলে একজন পড়ে থাকবে। কে পড়ে থাকবে, যে মাঝখানের ব্যক্তি, ষষ্ঠম ব্যক্তি পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমি বিয়োগ করে দেবো, 11কে 75 দিয়ে গুণ করে দাও, 5 7 5 12 8। ওকে, কত হয়ে গেল, 900 থেকে 825 বিয়োগ করে দেবো 5, এটা হয়ে গেল কত, 3 7, ওকে 75। ব্যাস, এটা তোমরা অনেকবার করেছো এই অঙ্ক অলরেডি। চলো নেক্সট। 1209 জন সৈন্যের একটি শিবিরে 24 দিনের খাদ্য ছিল। যদি শিবিরে আরো 403 জন সৈন্য যোগ দেন কতদিন চলবে। ঠিক আছে, 1209 জন, 24 দিনের খাদ্য মজুদ ছিল, এটা টোটাল খাদ্য। ওকে, বাই 403 জন চলে আসলো, এখন কত হলো, 403 যোগ করে দাও, 1612। ওকে, চলো 403 দিয়ে গুণ করে দাও, কত হয়ে গেল 3, এটা হয়ে গেল 4, 4 দিয়ে 4 6 24, 3 6 18 দিন চলবে। ইজি অঙ্ক, খুব সহজ। চলো নেক্সট। 300 লিটার, 280 লিটার এবং 180 লিটার তরল পরিমাপ করতে সবচেয়ে বড় কোন আয়তনের পাত্র ব্যবহার হবে। দেখো, সবচেয়ে বড় যখনই বলবে, আমরা কি বলেছি, শিখেছি আগেই, বৃহত্তম বলা মানেই কি হওয়া, আমাদের বার করতে হবে HCF বা গসাগু। ওকে, আর ক্ষুদ্রতম বলছে মানে, এটা কিন্তু আমরা আগেই শিখে নিয়েছি, ক্ষুদ্রতম বলছে মানে কি, আমাদের LCM বার করতে হবে, লসাগু। ওকে, চলো এবার বলছে এত লিটার এত লিটার এত লিটারের গসাগু কত হবে। গসাগু হয় তুমি বার করে নাও ভাবে, বা গসাগু মানে কি আমরা কি জানি, সব থেকে ছোট সংখ্যা মানে বড় সংখ্যা যেটা সবাইকে ভাগ করবে। বলো তো, 300কে ভাগ করবে, এদের মধ্যে কে, 70 তো ভাগ করবে না, 120 দিয়েও 300 ভাগ যাবে না, 60 দিয়ে যেতে পারে, 20 দিয়ে যেতে পারে, 280, 280কেও ভাগ করতে হবে, 20 দিয়ে 280কে যাই, 60 দিয়ে যায় না, তো এটাও ক্যান্সেল। তাহলে কোনটা সবাইকে ভাগ করছে, সেটা হচ্ছে 20, হয়ে গেল আমাদের 20 অ্যান্সার। বা আমরা তো গসাগু বার করতে সবাই জানি। চলো নেক্সট। আমরা আমাদের কিন্তু অনুপাত সমানুপাতের একটি বেসিক কনসেপ্ট ক্লাস হয়ে গেছে, সেখানে আমি তোমাদের চতুর্থ সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, সমানুপাতিক চ্যাপ্টার কিন্তু পড়িয়ে দিয়েছি। তো এখানে কোনো প্রবলেম হওয়ার কোনো বিষয় নেই। এর চতুর্থ দেখো, 20 15, 20 15 8, এর চতুর্থ সমানুপাতিকের মান ধরে নাও এক্স, এ 30 এর তৃতীয় সমানুপাতের মানের সমান, এ 30 এর তৃতীয় সমানুপাতের সমান, মানে এখানেও এক্স আছে। ঠিক আছে, তাহলে এর মান কত, এই মানটা কত। ব্যাস, ভেরি গুড। আমরা জানি চতুর্থ সমানুপাতি বের করতে পারবো না, অবশ্যই পারবো। কিভাবে, আমরা জানি শেষের দুটার গুণফল সমান মাঝখানের দুটার গুণফল। চলো, 20 ইন্টু এক্স সমান 15 ইন্টু 8। ওকে, 5 দিয়ে কেটে দাও 3, 5 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 2, তাহলে এক্স সমান কত হয়ে গেল, 6। ব্যাস, তাহলে এ 30 আর 6, তাহলে এর মান পাবো না, আমরা অবশ্যই পাবো। আমরা কি জানি, প্রথমটা ইন্টু লাস্টেরটা সমান মাঝখানেরটার স্কোয়ার, তিনটা সমানুপাতির ক্ষেত্রে এটাই হয়, এ গুণিত 6 সমান 30 গুণিত 30। চলো 6 দিয়ে কেটে দাও 5, 3 5 15, 150, এর মান কত হয়ে গেল, 150, হয়ে গেল আমাদের কমপ্লিট। ওকে, নেক্সট।
ট্রেনের অঙ্ক আমরা আগের দিন করে নিয়েছি। এত মিটার লম্বা একটি ট্রেন, বিপরীত দিক থেকে একটা ট্রেন আছে 164 মিটার লম্বা। ওকে, অপর দিক থেকে আরেকটা ট্রেন আসছে 136 মিটার লম্বা। এবার 10 সেকেন্ডে এরা একে অপরকে অতিক্রম করে নেই। ব্যাস। যদি প্রথম ট্রেনটির গতিবেগ এত হয় তাহলে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত হবে? ব্যাস। দেখো, একটা ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করছে, তার মানে কি টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল? ডিস্টেন্স হয়ে গেল দুটো ট্রেনের যোগফল। আমরা জানি একই দিকে করুক বিপরীত দিকে করুক ডিস্টেন্স সবসময় দুটো ট্রেনের যোগফল হবে। চলো যোগ করে নাও। 4 6 10 এর শূন্য, হাতে থাকলো 1, 3 6 9 1 10 এর শূন্য, 2 আর 1 কত 3। 300 মিটার ডিস্টেন্স অতিক্রম করছে। টাইম কত লাগছে? টাইম লাগছে তোমার 10 সেকেন্ড। ওকে, এবার আমি যদি ডিস্টেন্স পেয়ে যাই আর টাইম পেয়ে যাই, তার মানে কি আমি স্পিড পেয়ে যাব। আমরা জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। 300 বাই 10, টুকু টুকু কেটে গেল, তাহলে কত হলো? 30 মিটার পার সেকেন্ড। কিন্তু আমি এটাকে কিমি পার আওয়ারে করার জন্য কি করব? 18 বাই 5 দিয়ে গুণ। কেন কিমি পার আওয়ারে করব? এখানে কিমি পার আওয়ার আছে, অপশনেও কিমি পার আওয়ার চেয়েছে। ওকে, 5 দিয়ে 6, 6 8 48, 6 কে 6 আর 4 10, 108 কিমি পার আওয়ার। এবার দেখো তো এটা কি? এটা হয়ে গেল দুজনের রেসপেক্টিভ স্পিড। আমরা জানি কি দুজনের রেসপেক্টিভ স্পিড কি হয়? যখন বিপরীত দিকে চলে তখন যোগ হয়ে যায়। তার মানে কি দুজনের স্পিডের যোগফল এখানে দেওয়া আছে 108। একজনের স্পিড দেওয়া আছে কত? 82। তাহলে অপরজনের স্পিড কত? চলো 82 বাদ দিয়ে দাও। 6 2 26 কিমি পার আওয়ার হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। ওকে, নেক্সট, সমতুল্য ছাড়। তোমাদের কিন্তু প্রথম লেকচারেই আমি সমতুল্য ছাড় করিয়ে দিয়েছি। ওকে, কটি ছাড়? 3টি ছাড়। তাহলে আমরা কি করব? এ বি রুল লাগাবো। প্রথমে আগে কাকে লাগাবো? 22 আর 8 কে। চলো করো। কিভাবে লাগাই? -22 -8 মাইনাস মাইনাসে প্লাস 22 ইন্টু 8, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, একে 17 বাই 100। তাহলে কত হলো? -30 প্লাস 1.76, তার মানে কত হয়ে গেল? বিয়োগ করে দাও। -30 থেকে 1 বাদ কত? 29, 2 বাদ কত হয়ে গেল? 28.24। ওকে, তার মানে কত হয়ে গেল? ছাড় হয়ে গেল 28.24। এবার এর সাথে আবার ছাড় দিব কত? 17%। -28.24 -17 -17 দিয়ে গুণ করব। ঠিক আছে, এই অঙ্ক একটু ক্যালকুলেটিভ হতে পারে। ওকে, 4 সুতরাং 68, হাতে থাকে 6, 17 দুগুণি 34, 34 আর 6 40, হাতে থাকে কত? 4, 17 ইন্টু 8, 136, 136 আর 4 140, হাতে থাকে তোমার 14। ওকে, 17 দুগুণি 34, 34 আর 4 38, 48। ওকে, বাই 100। কটার আগে পয়েন্ট? দুটোর আগে। এবার এখানেও যদি 100 চলে আসলো, 4টার আগে পয়েন্ট চলে আসলো, 100 উড়ে গেল, ব্যাস। তার মানে কত হলো? চলো যোগ করো। 8 7 15, আর এখানে হয়ে গেল তোমার 34.24 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা কত? 4.8008। ওকে, চলো, তাহলে আমি দেখতে পাচ্ছি কত? 45 থেকে 4 বাদ 41, আরো একটু কিছু বাদ হবে, তার মানে 40 পয়েন্ট সামথিং হবে। দেখে নাও, তোমার অপশন দেখে আমি বুঝতে পারছি এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট। 10 মিটার দীর্ঘ একটি মই দেওয়ালে হেলান দেওয়া আছে, ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। একটা মই আছে, মইটার হাইট কত? মইটার হাইট হচ্ছে 10 মিটার। দেখো, মই তুমি এখান থেকে হিলান দিয়ে রেখেছো কোথায়? এটা হচ্ছে তোমার ওয়াল, ওয়ালে হিলান দিয়ে রেখেছো। এই যে তোমার মই, এটা মই। ঠিক আছে, 10 মিটার হাইটের একটা মইকে হিলান দিয়ে রেখেছো। কত ডিগ্রি কোণ করে আছে? ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। মইটি কত উচ্চতায় দেওয়ালটিকে স্পর্শ করবে, মানে এই উচ্চতাটা কত? ওকে, এটা কত? 90। আমরা জানি কি 90-র অপোজিটে, 60-এর অপোজিটে আর 30-এর অপোজিটে কি হয়? 30-এর অপোজিটে 1 হয়, 60-এর অপোজিটে √3 হয় এবং 90-র অপোজিটে 2 হয়। তাহলে 2 ইউনিটের মান দেওয়া আছে কত? 10 মিটার। তাহলে আমি চেয়েছি কি √3 ইউনিটের মান কত?
√3 সমান কত? 10/2 ইন্টু √3 কত হয়ে গেল? 5√3 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, চলো এখানে তোমাদের কাছে বলার জন্য আমার কাছে অনেক কিছু আছে। ওকে, চলো এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি হাইট অ্যান্ড ডিস্টেন্স। ওকে, হাইট অ্যান্ড ডিস্টেন্স সম্পর্কে আমরা পড়বো। দেখো, এটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে আসা একটি বিষয়, কিন্তু আমরা এই অঙ্কে ত্রিকোণমিতি ইউজই করব না, ঠিক আছে? দেখো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, okay? তাহলে এই কোণটাকে কি বলা হয়? এই কোণটাকে বলা হয় উন্নতি কোণ। কি বলা হয়? উন্নতি কোণ। ধরো যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে এই যে টাওয়ারের উপরে একজন ব্যক্তি বা একটা লাইট জ্বলছে, তুমি তার দিকে তাকাচ্ছ। তাহলে তুমি যে দেখছো এটাকে তুমি কোন অ্যাঙ্গেলে দেখছো? তুমি উন্নতি কোণে দেখছো। কার সাথে? ভূমির সাথে। ভূমির সাথে যেটা কোণ করে তুমি দেখছো সেটাই হয়ে গেল উন্নতি কোণ। ওকে, এবার আরো একটা বিষয় জেনে নি। এবার ধরে নাও তুমি টাওয়ারের ওপরে আছো, এখানে একটা গাড়ি চলছে, তুমি এই গাড়িটাকে দেখছো, তুমি দেখছো গাড়িটাকে। ওকে, এবার তুমি যখন দেখছো তুমি কোন কোণে দেখবা? তুমি তো তোমার চোখটা নিচু দিকে করে দেখবা, তাই না? তোমার চোখটা নামিয়ে দেখবা। তো এটাকে কি বলা হয়? অবনতি কোণ। অবনতি কোণ কোনটা? অবনতি কোণ হচ্ছে তুমি এই ভূমির সমান্তরাল রেখা, এই যে সমান্তরাল রেখা এর সাথে তুমি কত ডিগ্রি কোণে দেখছো, এটা কিন্তু নয়। এটা হচ্ছে এইটা অবনতি কোণ। তুমি চোখটা কতটা নিচে নামিয়ে দেখলা। ওকে, সেটাই কি হয়ে গেল? অবনতি কোণ। এবার আমরা জানি এটা হয়ে গেল কি জেড একান্তর কোণ। তার মানে কি এই কোণটা সমানই হচ্ছে এই কোণটা। এটা যদি 30 হয় তবে এটা কত হবে? এটাও হবে 30। ওকে, ব্যাস। এবার আমরা এই চ্যাপ্টারটা কেন পড়বো? এই চ্যাপ্টারটা পড়ার পিছনে কারণ হচ্ছে যে একটা টাওয়ার আছে, একটা টাওয়ার আছে। এবার তুমি টাওয়ার থেকে 50 মিটার দূরে দাঁড়িয়ে আছো। কত মিটার? 50 মিটার দূরে দাঁড়িয়ে আছো। এবার তুমি একটা চাঁদা নিয়ে দেখছো টাওয়ারটার চূড়া। ভেরি গুড। তুমি দেখছো যে তুমি 60 ডিগ্রি কোণে চূড়াটাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু টাওয়ারে না চেপেও টাওয়ারের উচ্চতা বলে দিতে পারবে। তাই জন্যই আমরা এই চ্যাপ্টার পড়বো। একটা বাহু দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে, তার মানে তুমি কি সবগুলোই বলতে পারবে, ঠিক আছে? ব্যাস। কিভাবে? তার জন্যই আমি তোমাকে বলছি কিভাবে। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এটা তো অলওয়েজ 90 ডিগ্রি। এটা 60 হলে এটা কত হবে? 30। ওকে, আরো একটা ক্ষেত্র নিয়ে নাও। তুমি ধরো যে 45 ডিগ্রি কোণে দেখছো, এটা 45, তাহলে এটাও হয়ে গেল 45, আর এটা কত হয়ে গেল? 90 ডিগ্রি। ব্যাস, এই দুটো ক্ষেত্রই তোমাদের প্রয়োজন পড়বে। ওকে, তাহলে চলো আমরা তাহলে দুটো পারসেপশন জেনে নিই। কি কি জিনিস? এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় আর এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, ওকে, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, আর এই কোণটা কত? 90 ডিগ্রি। এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, আর এটা কত? 90 ডিগ্রি। ব্যাস। তবে 60 30-এর উল্টো যদি 1 হয়, 30-এর উল্টো বাহু কি? এটা। এটা যদি 1 ইউনিট হয়, এর মান যদি 1 ইউনিট হয়, দৈর্ঘ্যটা 1 ইউনিট হয়, তবে 60-এর উল্টো কত হবে? √3 ইউনিট হবে, এবং 90-এর উল্টো কত হবে? 2 ইউনিট হবে। ওকে, এবার ধরে নাও আমি দিয়েছি কোথাও 30-এর উল্টা 50 দিয়েছি। তার মানে এটা কত হবে? এটা 1 মানে 50, 2 মানে 100, আর √3 মানে 100√3, না 50√3। বুঝতে পারলে? এই হয়ে গেল তোমার গল্প। ওকে, এবার একইভাবে আমি যদি বলে দিলাম যে এই যে উচ্চতা এটা দেওয়া আছে তোমার 60, তাহলে বলো তো এই ভূমি থেকে তার ডিস্টেন্স কত? অবশ্যই √3 মানে 60। √3 মানে কত? 60। তাহলে 1 ইউনিটের মান কত? এটা করলেই হয়ে গেল 60/√3। এবার √3 কে ওপর নিচে দিয়ে গুণ। ওকে, কত হলো? 60/3 ইন্টু √3, কেটে গেল 20, √3 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, এই ক্ষেত্রটা আমরা ফলো করব। কি করব? অলওয়েজ 30-এর উল্টা 1 ইউনিট, 60-এর উল্টো √3 ইউনিট, এবং 90-এর উল্টো 2 ইউনিট। ওকে, নেক্সট। এই ক্ষেত্রটা যদি থাকে 45-এর অপোজিট বাহু এটা,
1 ইউনিট। 45 এর অপোজিট বাহু এটা, 1 ইউনিট। 90 এর অপোজিট √2 ইউনিট। ওকে, বুঝা গেল? ক্লিয়ার? তাহলে এখানে কি 1, 1 এবং √2। এবার তোমাকে একটা প্রশ্ন করা হলো, বলো তো তুমি একটা পাখিকে উড়তে দেখছো। ওকে, তুমি 45 ডিগ্রি কোণে পাখিটাকে দেখছো যে পাখিটা উড়ে যাচ্ছে। তাহলে বলো তো তুমি যদি পাখিটা এই যে বরাবর টাচ করেছে মাটিতে, মানে ও যত মাটি থেকে যতটা উপরে আছে সেটা হচ্ছে 50 মিটার উপরে আছে। তাহলে বলো তো তুমি ওই মাটি থেকে যেখানে টাচ করবে সেখান থেকে তুমি কতটা ডিস্টেন্সে আছো? অবশ্যই 45 এর অপোজিট 1 ইউনিট। 1 ইউনিটের মান কত আছে? 50। তাহলে এই 45 এর অপোজিট হবে 1 ইউনিট, মানে কত? 50। ব্যাস, তুমিও 50 মিটার দূরে আছো। এবার পাখিটা যদি একটা দড়ি বেঁধে মানে উড়ানো হয়, তবে এই দড়ির দৈর্ঘ্য কত হবে? দড়ির দৈর্ঘ্য হবে √2 ইউনিট। √2 ইউনিটের মান কত? 50 √2। হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? এই কনসেপ্টের ওপর বেস করেই আমরা অঙ্ক করতে থাকব। কিভাবে? একটি গাছ আছে, এটা হয়ে গেল একটা তাল গাছ। একদিন খুব ঝড় হলো, ঝড় হয়ে না এই যে মাথাটা এখানে ভেঙে গেল, ভেঙে গাছটা পড়ে গেল, ত্রাক করে এখানে এসে টাচ করলো। এবার তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, যদি যদি এই যে কোণটাতে টাচ করলো সেটা যদি 30 ডিগ্রি হয় এবং ভূমি থেকে ভূমি থেকে সে 20 মিটার ডিস্টেন্সে গিয়ে টাচ করে থাকে, তবে গাছটির উচ্চতা কত? গাছটির উচ্চতা কত হবে বলো তো? এটা কি গাছের উচ্চতা? নয়, এটা প্লাস অতিভুজ, এটাও গাছের উচ্চতা। তাহলে আমরা কি জানি? 30 এর অপোজিটে কত হবে? 1। 60 এর অপোজিটে কত হবে? √3। তো √3 ইউনিটের মান দেওয়া আছে। ওকে, এটা হয়ে গেল 1 এবং 90 এর উল্টা কত হবে? 2। তাহলে আমাদের কি লাগবে? 1 প্লাস 2, এই মানটা আমাদের বার করতে হবে। 1 প্লাস 2 মানে কত? 3। √3 মানে যদি 20 মিটার হয়, তাহলে 3 মানে কত হবে? 20/√3 ইন্টু 3। কেটে গেল, √3 হয়ে গেল 20 √3 মিটার। তাহলে গাছটার উচ্চতা কত হলো? গাছটার উচ্চতা হয়ে গেল 20 √3 মিটার। ওকে, সলভড। চলো নেক্সট, আমরা নেক্সট প্রশ্ন দেখি। আর এই উচ্চতা মানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক নিয়ে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, চলো নেক্সট। একটি চতুর্ভুজ আছে, এটা আমরা অনেকবার করে নিয়েছি, ঠিক আছে? এটা আমাদের একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। কি আছে? পি কিউ আর এস। পি কিউ আর এস, আর এবং এস এর সমদ্বিখণ্ডকগুলা টি বিন্দুতে টাচ করেছে। এই যে এস টি আর সমান 44 ডিগ্রি বলে দেওয়া আছে। পি কোণ 5x, এটা হয়ে গেল 6x। আমরা কি জানি? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই কোণটা হয়ে যায় 5x প্লাস 6x বাই 2, মানে কত? 11x/2 সমানই হয়ে গেল 44। কেটে দাও 4, x সমান হয়ে গেল কত? 8। এবার বলছে কি পার্থক্য, কিউ আর পি এর মধ্যে পার্থক্য। 5x আর 6x এর মধ্যে পার্থক্য কত? x। x মানে হয়ে গেল 8 ডিগ্রি। ব্যাস, এটা কিন্তু আমরা একদম মুখস্থ করে নিয়েছি, ঠিক আছে? কারণ এতবার করেছি আমরা, এটা আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। চলো নেক্সট, আরো একটা কনসেপ্ট আমরা শিখে নিই। একটা ত্রিভুজ আছে, ওকে? এই ত্রিভুজটার এ বি সি। এবার এই কোণটার মান ধরে নাও বলে দেওয়া আছে 60 ডিগ্রি। এবার বলছে কোণ বি এর সমদ্বিখণ্ডক, এই কোণটার সমদ্বিখণ্ডক, এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক, এই কোণটার সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কি? কোণটাকে অর্ধেক করেছে। এই কোণের সমদ্বিখণ্ডক গুলা গিয়ে টাচ করলো ও বিন্দুতে। তাহলে বলছে কোণ বি ও সি সমান কত? কত হবে? এই কোণটা কত হবে? কোণটা হবে 90 প্লাস a/2। কত? 90 প্লাস 60/2, 90 প্লাস 3 মানে 120 ডিগ্রি। ওকে, এবার ধরো যে এই মতো বলছে যে এই যে বহিস্থ কোণ, বহিস্থ কোণগুলোর যদি যদি সমদ্বিখণ্ডক হয় পি, তাহলে বিপিসি কত হবে? এই কোণটা হবে 90 মাইনাস a/2। ওকে, সমানই হয়ে যাবে 90 মাইনাস 30, মানে হয়ে গেল 30। ওকে, ব্যাস, চলো নেক্সট।
দুই বন্ধু ডেভিড এবং আশিসের মাসিক আয়ের অনুপাত আমরা করে নিয়েছি, অনুপাত সমানুপাত চ্যাপ্টারেই করে নিয়েছি। তাদের প্রতি মাসে সঞ্চয় এত হলে মাসিক ব্যয়ের অনুপাত কত? আয় মাইনাস ব্যয় সমানই তো সঞ্চয়। আয়ের অনুপাত 5:9, কে? এটা ডেভিড, এটা আশিস। এবং ব্যয়ের অনুপাত হয়ে গেল 2:4। পার্থক্য কত? আয় থেকে ব্যয়ের পার্থক্য তো দুজনের সমান হওয়ার কথা। এখানে পার্থক্য হয়ে গেল 3, এখানে পার্থক্য হয়ে গেল 5। তাহলে আমরা কি করব? প্রথমে গ্যাপ সমান করব। চলো, গ্যাপ কত হলো? 4। এখানে গ্যাপ কত হয়ে গেল? 2। তাহলে গ্যাপ সমান করার জন্য ওপরেরটা 5:9 এ রেখে দিলাম, নিচেরটা 2 দিয়ে গুণ করলাম, 4:8। ওকে, ডেভিড আর আশিস। এবার দেখো তো পার্থক্য কত? 1। এরও 1। দুজনেই যেহেতু সমান সঞ্চয় করে, দুজনের আয় থেকে ব্যয় বিয়োগ করলে সমান হবে, কারণ আয় থেকে ব্যয় বিয়োগ করলেই হচ্ছে সঞ্চয়। তাহলে 1 ইউনিট সঞ্চয় মানে কত হয়ে গেল? 39000। ওকে, ডেভিডের মাসিক আয় কত? ডেভিডের আয় কত? 5 ইউনিট। ব্যাস, 5 দিয়ে গুণ করে দাও। 5 9 45, 3 5 15, 15 আর 4 19 হয়ে গেল। ব্যাস, কত সোজা অঙ্ক। নেক্সট, একটি চৌবাচ্চার নিচে একটি ছিদ্র আছে যার মধ্যে দিয়ে জল বেরিয়ে যায়। ভেরি গুড। একটি ট্যাপ 9 ঘন্টায় চৌবাচ্চাটি ভর্তি করতে পারে এবং ছিদ্রটি 12 ঘন্টায় খালি করতে পারে। এ ট্যাঙ্ক ধরো যে ভর্তি করে 9 ঘন্টায়, আর ছিদ্র, যাকে আমি সি বলছি, এই কি করে? খালি করে, বা বি বলে দাও যে খালি করে, এই করছে 12 ঘন্টায় খালি করছে, খালি করে তাই জন্য মাইনাস দিয়ে রাখলাম। ওকে, একসাথে খোলা হলে কতক্ষণে ভর্তি হবে? চলো আমরা কি করব? এলসিএম নেব। এলসিএম কত? 9 আর 12 36। ব্যাস, 4 মাইনাস 3। তাহলে এ 4 ভর্তি করছে, এ 3 খালি করছে, তাহলে ভর্তি কত হচ্ছে? 1 ইউনিট করে ভর্তি হচ্ছে। 36 টোটাল 1 ইউনিট করে, সময় কত লাগবে? 36 ঘন্টা। ওকে, নেক্সট, হার্সের শেয়ার কত? এটা আমরা কিন্তু অনেকবার করে নিয়েছি। কি? পূজা, হার্স এবং মধুরের কাছ থেকে এত এত অনুপাত সমানুপাত চ্যাপ্টারও আমি করিয়েছি। তাদের প্রত্যেকের শেয়ার থেকে যদি এত এত কেটে নেওয়া হয় তবে তাদের কাছে থাকা অর্থের অনুপাত এত। চলো, কত কেটে নেওয়া হলো? 12, 23, 43। 3 3 6 2 8। ওকে, আর এখানে কত হলো? 2 1 3 আর 4 7, 78 টাকা কেটে নেওয়া হলো। কত টাকা ছিল? 1 1। এখান থেকে 78 বিয়োগ করে দাও। 11 থেকে 8 বাদ 3, এটা হয়ে গেল 8। 11 থেকে 8 বাদ 3 1 3 1, কত হলো? 1333 টাকা এই অনুপাতে ভাগ করে দেওয়া হবে। হর্স কোথায়? হর্স হচ্ছে মাঝখানের বান্দা। কত? সে 16 ভাগ টাকা ভাবে। কত ভাগের মধ্যে? 6 6 12, একে 13 3, হাতে থাকে 1 2 1 3 একে 4, 43 ভাগের মধ্যে 1333। ওকে, এবার আমরা কি করব? কাটাকুটি করব। চলো কাটো। 3 দিয়ে 3 তিরিকে 9, 3 4 12, থাকলো কত? নেমে গেল 4, 3 43 থাকলো, 1 দিয়ে হয়ে গেল 31। ওকে, তাহলে 16কে 31 দিয়ে গুণ করো। 16 একে 16 6, হাতে থাকলো 1, 3 16 48, 48 আর একে 49। এত টাকা কিন্তু ভাগ হলো কার? হর্সের। এবার হর্সের থেকে কত টাকা কেটে নেওয়া হয়েছে? কেটে নেওয়া হয়েছে তোমার 23 টাকা। তাহলে ওকে আরো 23 টাকা দিয়ে দাও। 915। ব্যাস, আমাদের তাহলে হর্সের শেয়ারও কমপ্লিট হলো। ওকে, এবার এখানে অনেক সময় তোমাদের প্রশ্ন করা হয়, যে প্রশ্ন হচ্ছে, ধরে নাও যে হর্স ও মধুর, মধুরের মধ্যে পার্থক্য কত? এই প্রশ্ন কিন্তু খুব জিজ্ঞেস করছে, মধুরের মধ্যে পার্থক্য কত? হ্যাঁ, এবার আমরা এটা করার জন্য কি করব? এটা করার জন্য শর্টকাট হচ্ছে, পার্থক্য কত দেখো তো? 16 আর 6, এই মধ্যে পার্থক্য কত? 10 ভাগ পার্থক্য। কত ভাগের মধ্যে? 43 ভাগের মধ্যে। ওকে, ইন্টু 1333, এটা পার্থক্য হওয়ার কথা। কিন্তু এবার এখানে কি হচ্ছে দেখো, যে বেশি ভাগ পাচ্ছে তার কাছে কম টাকা কেটে নেওয়া হচ্ছে, এবং যে কম পাচ্ছে তার কাছ থেকে বেশি টাকা কেটে নেওয়া হয়েছে। ওকে, এর ফলে কি হবে?
আমি তোমাদের অঙ্ক করানোর সময় বলেছিলাম, যেহেতু এখানে যে বেশি টাকা পাচ্ছে, যে 16 ভাগ পাচ্ছে সে বেশি পাচ্ছে, এবং তার কাছ থেকে 23 টাকা কম টাকা কাটা হয়েছে, এবং যে কম পাচ্ছে তার কাছে বেশি টাকা কাটা হয়েছে, ঠিক আছে? তাই জন্য কি হবে, এদের যে পার্থক্য সেটা কমবে। ঠিক আছে, কত কমবে? এদের যেটা পার্থক্য, কত কাটা হয়েছে, কত পার্থক্য, 20 টাকা কমে যাবে। এদের পার্থক্যটা কি হবে, 20 টাকা কমে যাবে। চলো, 31 কত হলো, 310 মাইনাস 20, তাহলে কত হয়ে গেল, 290 হয়ে গেল পার্থক্য। যখন যে বেশি টাকা পাচ্ছে তার কাছে বেশি টাকা কাটা হবে, এবং যে কম পাচ্ছে তার কাছে কম টাকা কাটা হবে, তখন তাদের পার্থক্যটা বাড়বে। এবং যখন উল্টো হবে তখন তাদের পার্থক্যটা কমবে। কতটি কমবে? এদের যেটা গ্যাপ সেটাই কমবে। ঠিক আছে, এই অঙ্ক তোমাদের অনেকবার পড়েছে পরীক্ষায়, তোমরা অলরেডি জানো। ওকে, চলো, ঠিক আছে, তাহলে আজকের আমাদের 50টি কোশ্চেনের লেকচার কমপ্লিট হলো। তোমাদের জন্য টার্গেট হচ্ছে জাস্ট 20 কমেন্ট করো, তোমরা তোমাদের নেক্সট ক্লাস খুব জলদি পেয়ে যাবে। তোমাদের বলার জন্য আরো অনেক কিছু আমার কাছে রয়েছে। তোমরা অবশ্যই নিজেদের প্রিপারেশন ঠিকঠাকভাবে খুব সুন্দরভাবে চালিয়ে যাও। তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও। তোমাদের পরীক্ষা আমি আশা করব খুব সুন্দর হবে। ওকে, টাটা বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা টার্গেট কমপ্লিট করো, আমিও আমার লেকচার করব। ওকে, টাটা বাই বাই।